ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস, লেকচারার ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফজলুল হক মহিলা কলেজ। ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র অধ্যায় 2 কেন্দ্রীয় ব্যাংকের ক্লাস নেব। আমরা পড়াচ্ছিলাম। অনেক দিন যাবৎ আমি ক্লাস নিতে পারিনি, বিভিন্ন সমস্যা ছিল, বাসায় ওয়াইফাই প্রবলেম ছিল একটু, এই কারণে ক্লাস নেওয়া হয়নি। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করব আমি, আজকের আলোচ্য বিষয় 1 নাম্বার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নোট ইস্যুর পদ্ধতি, 2 নাম্বার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। দুইটা টপিক্সই খুবই ইম্পর্টেন্ট, এই কারণে আমি এই দুইটা টপিক্স নিয়ে আজকে আলোচনা করব। অনেক বিশাল বড়, মোটামুটি অনেকটাই বড়। তো আসেন আমরা শুরু করে দিই। কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যুর পদ্ধতি। ইস্যুর পদ্ধতি। বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের নোট ইস্যুর সকল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত। আজকাল কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যুর একচেটিয়া অধিকার ভোগ করে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর 23-1 ধারায় ব্যাংক নোট ইস্যুর সর্বময় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে। কি 1972 সালের 2-1 ধারায় বাংলাদেশ ব্যাংক অর্ডার একচেটিয়া অধিকার ভোগ করে কারা? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আপনার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশের প্রত্যেকটা দেশের একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে, দেশের অর্থবাজার পরিচালনা করার জন্য, মুদ্রা ইস্যু করার জন্য, দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রত্যেকটা দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে। তো বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের নোট ইস্যুর সকল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত। আজকাল কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যুর একচেটিয়া অধিকার ভোগ করে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর 23-1 ধারায় ব্যাংক নোট ইস্যুর সর্বময় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে। নোট ইস্যুর পদ্ধতি: স্থায়ী বা আংশিক আস্থাভাজন পদ্ধতি, আনুপাতিক সঞ্চিতি পদ্ধতি, ন্যূনতম সঞ্চিতি পদ্ধতি আর সর্বোচ্চ ইস্যু পদ্ধতি। এখন আমরা কিন্তু 2 নাম্বার টপিক্সে চলে গেছি, নোট ইস্যুর পদ্ধতি। তো কিভাবে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে থাকে সেটা আমরা পড়ব। তার আগে বলে নিই, কেন্দ্রীয় ব্যাংক যে নোট ইস্যু করে, কোন কোন নোটগুলো ইস্যু করে খেয়াল করবেন একটু। এই জিনিসগুলো আপনার চাকরির পরীক্ষায় এসে থাকে। তো নর্মালি যে সরকার কর্তৃক অফিসিয়াল গেজেটের মাধ্যমে স্বর্ণ, মুদ্রা, রৌপ্য বিশেষ উত্তোলনের অধিকার, এশিয়ান মনিটারি ইউনিটস, ইসলামী দিনার অথবা অনুমোদন বৈদেশিক মুদ্রা এবং অবশিষ্ট সম্পত্তি আপনার সংরক্ষণ করে থাকে। কি অবশিষ্ট সম্পত্তি বলতে বোঝায় টাকা, কয়েন, যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকার মুদ্রা, যে কোনো মেয়াদের টাকা, সিকিউরিটি, এগুলো। তো নর্মালি বাংলাদেশ ব্যাংক নোট ইস্যু করে থাকে। তো নোট ইস্যু করে থাকে আমাদের বাংলাদেশ ব্যাংকের, যেমন কয়েনগুলো হচ্ছে 1 টাকা, 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েন। আর নর্মালি 10 টাকার হয় কি আপনার নোট, 20 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। মুজিব শতবর্ষে আবার 200 টাকার নোট ছাড়া হয়েছে বাজারে। আমাদের 500 টাকার মুদ্রা আছে, তারপরে আছে আপনার 1000 টাকার মুদ্রা আছে না? আমাদের যে নোট আছে সেই নোটগুলোর কথা বলছি। তো মুদ্রা বলতে বোঝায় যেটা ধাতব মুদ্রা। ধাতব মুদ্রা হচ্ছে 1 টাকা, 2 টাকার, 5 টাকার, বাকি সবগুলোই কিন্তু আপনার কাগজি নোট, তাই না? আমাদের 2 টাকারও নোট আছে, 5 টাকারও নোট আছে, কাগজি নোট আছে। তো আমাদের 1 টাকা, 2 টাকার, 5 টাকার কয়েন পাওয়া যায়, অর্থাৎ মুদ্রা পাওয়া যায় বাংলাদেশে, তাই না? তো এগুলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক কী হয়, ইস্যু হয়ে থাকে এই নোটগুলো। এবার নোট ইস্যুর পদ্ধতি: স্থায়ী বা আংশিক আস্থাভাজন পদ্ধতি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্থায়ী বা আংশিক আস্থাভাজন পদ্ধতি হচ্ছে যে কোনো স্বর্ণ বা ধাতব মুদ্রা জমা না রেখেই যে পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নোট ও মুদ্রা ইস্যু করতে পারে, তবে এই পদ্ধতি ইস্যুকৃত নোট ও বিপরীতে সরকারি সিকিউরিটি জমা রাখতে হয়। সরকারি সিকিউরিটি জমা রাখতে হয়। সিকিউরিটি বলতে বোঝায় আপনার যে কী পরিমাণ আপনার স্বর্ণ জমা রাখা বা কী পরিমাণ আপনার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য দলিল অথবা কোনো সম্পত্তি জমা রাখা। আবার কেন্দ্রীয় ব্যাংক যদি নির্দিষ্ট সীমার উপর নোট ও মুদ্রা ইস্যু করতে চায়, তবে তার বিপরীতে স্বর্ণ জমা রাখতে হয়। এটা হচ্ছে কি আপনার স্থায়ী বা আংশিক আস্থাভাজন পদ্ধতি। স্থায়ী পদ্ধতি হচ্ছে কি, যে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো, অর্থাৎ যেমন নোট ও মুদ্রা ইস্যু করতে চায় যদি কোনো ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তবে তার বিপরীতে স্বর্ণ জমা রাখতে হয়। তো এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো মুদ্রা স্বর্ণে রূপান্তরিত হয় এবং অতিরিক্ত নোট ইস্যু হওয়ার প্রতিরোধ করে।
অন্যদিকে এই পদ্ধতির বড় অসুবিধা হলো এটা স্থিতিস্থাপকতার অভাব রয়েছে, অর্থাৎ স্বর্ণের দাম তো উঠানামা করে, তাই না? ব্যবসায়িক লেনদেন বৃদ্ধির সাথে মুদ্রার পরিমাণ বাড়ানো যায় না, কারণ মুদ্রার পরিমাণ নির্ভর করে স্বর্ণের যোগানের উপর। বুঝতে পেরেছেন? ব্যবসায়িক লেনদেন বৃদ্ধির সাথে মুদ্রার পরিমাণ বাড়ানো যায় না, কারণ আপনার সে পরিমাণ স্বর্ণ পেতে হবে, স্বর্ণ কী করতে হবে? জমা রাখতে হবে। হ্যাঁ, এই কারণে এটা একটা আপনার আংশিক আস্থাভাজন হয়েছে এই পদ্ধতিটা, যেটা স্থায়ী বা আংশিক আস্থাভাজন পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে আনুপাতিক সঞ্চিতি পদ্ধতি। হ্যাঁ, আনুপাতিক সঞ্চিতি পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে মুদ্রা ইস্যুর একটি অংশ স্বর্ণ জমা রেখে করা হয়, একটি অংশ, বাকি অংশ কিছু নির্দিষ্ট সম্পদ যেমন সরকারি সিকিউরিটি, বাণিজ্যিক বিল ইত্যাদি জমা রেখে ইস্যু করা হয়। কেন্দ্রীয় ব্যাংকে অবশ্যই একটি নির্দিষ্ট অনুপাতে যেমন 20% অথবা 40% নোট ও মুদ্রার ইস্যুর বিপরীতে জমা রাখতে হবে। 1914 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই পদ্ধতি শুরু হয়। মাথায় থাকবে, আনুপাতিক সঞ্চিতি পদ্ধতি কোথায় শুরু হয়? প্রথম 1914 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই পদ্ধতি শুরু করে। এই পদ্ধতিতে স্বর্ণ সংরক্ষণের ফলে জনগণের আস্থা বৃদ্ধি পায়। এই পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক মন্দায় এই পদ্ধতি চালু রাখা খুবই দুষ্কর। মানে কি, অর্থনৈতিক যখন বড় সমস্যা দেখা দিবে, অর্থনৈতিক মন্দা শুরু হবে, তখন এই পদ্ধতিতে সমস্যা হয়। নোট ইস্যুর এটা একটা দ্বিতীয় পদ্ধতি। এবার আসেন 3 নাম্বার ন্যূনতম সঞ্চিতি পদ্ধতি। এই পদ্ধতিতে নোট ও ইস্যুর জন্য কেন্দ্রীয় ব্যাংকে একটা ন্যূনতম পরিমাণ স্বর্ণ, বৈদেশিক মুদ্রা বা সিকিউরিটি জমা রাখতে হয়। এই জায়গায় কিন্তু যুক্ত হয়েছে বৈদেশিক মুদ্রা। ন্যূনতম সঞ্চিতি পদ্ধতি প্রথম কি? স্বর্ণ অথবা বৈদেশিক মুদ্রা অথবা সিকিউরিটি জমা রাখতে হয়। সিকিউরিটি বলতে বোঝায় কোনো কাগজি দলিল অথবা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেই ধরনের আপনার একটা কাগজি দলিল, সিকিউরিটি বলা হয়। তবে এই পদ্ধতিতে যেমন কাগজি দলিল হতে পারে, আপনার সঞ্চয়পত্র হতে পারে, সরকারি সঞ্চয়পত্র, ট্রেজারি বিল হতে পারে আপনার যেমন শেয়ার বাজার, শেয়ার, সরকারি শেয়ার অথবা এরকম আর কি। তো যাই হোক, ঋণপত্র হতে পারে, এগুলো সিকিউরিটিজ বলা হয়। তো এগুলো হচ্ছে কি আপনার জমা রাখতে হয় নোট ইস্যু করার জন্য, অর্থাৎ এই ন্যূনতম সঞ্চিতি পদ্ধতিতে। তো যাই হোক, তারপরে কি বলতেছে, ইস্যুর ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা ধার্য করা হয় না। একেবারে সর্বোচ্চ সীমা যে এই পর্যন্ত আপনার অর্থ বা মুদ্রা কি করা যাবে, ছাড়া যাবে বাজারে, এরকম আর কি ইস্যু করা যাবে। এই পদ্ধতিতে আমি বলতেছি ন্যূনতম সঞ্চিতি পদ্ধতি বলতে বোঝায় এই পদ্ধতিতে নোট ও মুদ্রা ইস্যুর জন্য কেন্দ্রীয় ব্যাংকে নোট ইস্যুর একটা ন্যূনতম পরিমাণ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা বা সিকিউরিটি জমা রাখতে হয়। কোন পদ্ধতি? 3 নাম্বার, যেটা ন্যূনতম সঞ্চিতি পদ্ধতি। বুঝতে পেরেছেন? তারপরে সর্বোচ্চ ইস্যু পদ্ধতি যেটাকে বলা হয়, আমরা যাচ্ছি 1870 সালে। এর মধ্যে ন্যূনতম সঞ্চিতি পদ্ধতির একটা আপনার সুবিধা আছে কি, যে কি করতে সর্বোচ্চ সীমা ধার্য করতে হয় না। কেন্দ্রীয় ব্যাংক যে কোনো পরিমাণ নোট ইস্যুর ক্ষমতা রয়েছে, তাই কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়িক চাহিদা বৃদ্ধির সাথে সাথে নোট ইস্যু করতে পারে। অর্থাৎ দেশে যে পরিমাণ অর্থ দরকার সেই পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে? ইস্যু করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক চাহিদা বৃদ্ধির সাথে সাথে নোট ইস্যু করতে পারে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন অনুযায়ী মুদ্রা বাড়ানো। যেমন বর্তমানে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, মেট্রো রেল হচ্ছে বাংলাদেশে, তাই না? তারপরে আছে আপনার বড় বড় যে প্রজেক্টগুলো হচ্ছে, পাতাল রেল চালু হবে কয়েকদিন পর, বুলেট ট্রেন চালু হবে ঢাকা টু চিটাগং, যেটা আপনার 45 মিনিট থেকে 50 মিনিটে চিটাগং যাওয়া যাবে, ঢাকা টু চিটাগং, যেখানে অনেক সময় লেগে যায়, 6-7 ঘন্টা লাগে, 8 ঘন্টা লেগে যায়, 50 মিনিটে চলে যাবে। তারপরে আপনার যেমন ধরেন আমাদের বর্তমান যেটা মেট্রো রেল আছে, ঢাকা টু একবারে আপনার টঙ্গী, গাজীপুর পর্যন্ত, এই যে রোডটা, সেই রোডটায় প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের পদ্মা সেতুর পাশাপাশি ঢাকা থেকে একবারে হয়ে গোপালগঞ্জ, একবারে খুলনা, সুন্দরবন পর্যন্ত, মংলা পোর্ট পর্যন্ত যে রাস্তা হবে, বিশাল যে রাস্তা, এবং এই রাস্তা বিশাল, পুরো বহির্বিশ্বের মতন রাস্তা হচ্ছে, অনেক উন্নত মানের রাস্তা হচ্ছে, কর্মকাণ্ড চালাচ্ছে গভর্নমেন্ট বর্তমানে। তো ওই যে বর্তমানে যে উন্নয়ন কার্যক্রম, সেই কার্যক্রমের জন্য কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে? অতিরিক্ত নোট ইস্যু করে। সেই নোট ইস্যু করার ফলে কী হয়েছে, যে সবচেয়ে বড়
সুবিধা হচ্ছে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যে মুদ্রা বাড়ানো যেতে পারে বর্তমানে, তা সেই জন্য গভর্নমেন্ট কী করতে পারে বা কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করতে পারছে। তবে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অতিরিক্ত মুদ্রা ইস্যু প্রবণতা থাকতে পারে। হ্যাঁ, অতিরিক্ত মুদ্রা ইস্যুর প্রবণতা থাকতে পারে। এছাড়াও এর একটা অসুবিধা আছে, মুদ্রাস্ফীতি বেড়ে যায়। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় অতিরিক্ত পরিমাণ অর্থ যদি মানুষের হাতে এসে যায়, তখন মানুষ কী করে, দ্রব্য মূল্য অনেক টাকায় ক্রয় করে ফেলে। তখন দেখা যায় যে কম পরিমাণ দ্রব্যের পিছনে মানুষ প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে, সেই ক্ষেত্রে দেখা যায় মুদ্রাস্ফীতি দেখা দেয়। এবার আসেন সর্বশেষ, সর্বোচ্চ ইস্যু পদ্ধতি কী। 1870 থেকে 1928 সাল পর্যন্ত ফ্রান্সে এই পদ্ধতি চালু ছিল। এই পদ্ধতিতে নোট ইস্যুর একটি আইনসম্মত সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়, তবে প্রয়োজনের সময় সাথে সাথে এই সর্বোচ্চ সীমা পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট মুনাফা অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ, সর্বোচ্চ সীমা বলতে বোঝায় ধরেন 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা পর্যন্ত বা 500 কোটি টাকা পর্যন্ত মুদ্রা কী করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক যে কোনো মুহূর্তে ছাড়তে পারবে বাজারে। এটাকে সর্বোচ্চ ইস্যু পদ্ধতি এরকম, অথবা 1000 কোটি, 2000 কোটি টাকা, এরকম 5000 কোটি টাকা, 100 কোটি, 1000 লক্ষ কোটি টাকা এরকম ছাড়তে পারবে। এরকম সর্বোচ্চ একটা নির্দিষ্ট আপনার মেয়াদ বেঁধে দেয় বা একটা বেঁধে দেয় আর কি, ইস্যু পদ্ধতি বেঁধে দেওয়া হয়। তা 1870 থেকে 1928 সাল পর্যন্ত ফ্রান্সে এই পদ্ধতি চালু ছিল। এই পদ্ধতির নোট ইস্যুর একটি আইনসম্মত সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়, তবে প্রয়োজনের সাথে সাথে কী করা হয়, সর্বোচ্চ সীমা পরিবর্তন হতে পারে। এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোট ইস্যুর জন্য কোনো স্বর্ণ জমা রাখতে হয় না। অর্থনীতিবিদ কেইনস-এর আপনারা ইকোনমিক্স যখন পড়বেন, যাদের ইকোনমিক্স বই আছে বা ইকোনমিক্স সাবজেক্ট আছে তাদের ওখানে কেইনসের একটা মতবাদ আছে, দেখবেন অর্থনীতিবিদ কেইনস এই পদ্ধতির যে অনেক প্রশংসা করেন, কারণ এই পদ্ধতিতে অতিরিক্ত মুদ্রা ইস্যুর প্রবণতা বাধা দেয়। এই পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে সর্বোচ্চ সীমা পরিবর্তন করা কঠিন, তাই ফ্রান্স এই পদ্ধতি ত্যাগ করে পরবর্তীতে দেখা যায়। তাহলে এই 4টা পদ্ধতিতে নোট কী করতে পারে, ইস্যু করতে পারে। 1 নম্বরে স্থায়ী বা আংশিক আস্থাভাজন পদ্ধতি, 2 নম্বর আনুপাতিক সঞ্চিতি পদ্ধতি, 3 নম্বর ন্যূনতম সঞ্চিতি পদ্ধতি, 4 নম্বর সর্বোচ্চ ইস্যু পদ্ধতি। এই হইল নোট ইস্যুর পদ্ধতি। এবার আমাদের পরবর্তী টপিকস হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এটা একটা দারুণ জিনিস। আমাদের বাংলাদেশের কথা বলি বা বহির্বিশ্বের কথা বলি, যে কোনো দেশেই আপনার কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যখন মানুষের হাতে অর্থ কমে যায় অথবা দেশের বাণিজ্যিক ক্ষমতা বা উৎপাদন ক্ষমতা কমে যায় বা দেশের সার্বিক আর্থিক অবস্থার পরিস্থিতি খারাপ হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সোর্সে বা বিভিন্ন জনগণকে বিভিন্নভাবে ঋণ দিয়ে থাকে। আবার ঋণ দেওয়ার ফলে প্রচুর অর্থ জনগণের হাতে চলে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় কি মুদ্রাস্ফীতি দেখা দেয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই কারণে কেন্দ্রীয় ব্যাংকের কি ঋণ নিয়ন্ত্রণ করতে হয়। তো কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ নিয়ন্ত্রণ করে তার পদ্ধতি 2 ধরনের। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আপনারা যে বক্স দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, ওখানে দেখেন সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এখন আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের কেন্দ্রীয় ব্যাংক যে আপনার ঋণ নিয়ন্ত্রণ করে কেন করে থাকে, এটা দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য করে থাকে। এবং যেই পদ্ধতিতে করে থাকে সেটা হচ্ছে প্রথম পদ্ধতি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। আমার স্ক্রিন একটু জুম করলাম, একটু দেখেন ওখানে 3টা পদ্ধতির কথা বলা আছে, সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। সেটা হচ্ছে ব্যাংক হার নীতি, 2 নম্বর হচ্ছে খোলা বাজার নীতি, 3 নম্বর হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। আপনাদের বই 103 নম্বর পেজেই পেয়ে যাবেন এটা। নর্মালি যে বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ যথাক্রমে, মানে আমাদের দেশে অনেক ব্যাংক আছে, তারা বিভিন্নভাবে ঋণ প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংক আছে, শিল্প ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে, অর্থাৎ কৃষি উন্নয়নের কাজের জন্য কৃষি ব্যাংক আছে, শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক আছে, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য তখন বাণিজ্যিক ব্যাংকের আপনার বিভিন্নভাবে এই সকল ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। তখন এই ঋণগুলাই নিয়ন্ত্রণ করে কে, কেন্দ্রীয় ব্যাংক। তো যাই হোক, যে মুদ্রানীতি বা মনিটারি পলিসি সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ঋণ নীতি, যার মাধ্যমে একটি দেশের অর্থের চাহিদা ও যোগান নিয়ন্ত্রণ করা হয়। তো একটা দেশের অর্থের চাহিদা ও যোগান নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ যে পরিমাণ অর্থ প্রয়োজন একটা দেশের, সেটা কি করে, সেই পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংক যোগান দিয়ে থাকে। যদিও ঋণ নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে এ কাজ করে থাকে। কারণ কেন্দ্রীয় ব্যাংক আমরা পড়েছি তার আগের ক্লাসে, আপনারা দেখে নেবেন, কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়। কারণ কি সরকারের যাবতীয় কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে, কন্ট্রোল করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে।
যদিও ঋণ নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করে সরকারের পক্ষ হয়ে সেই ঋণ নিয়ন্ত্রণটা করে থাকে। তাই গর্ডন এবং নতরাজন বলেছেন, হ্যাঁ, অর্থাৎ দুইজন লেখক বা অর্থনীতিবিদ বলেছেন কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ কাজ হলো বাণিজ্যিক ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংক যে সকল পদ্ধতি বা কৌশল অবলম্বন করে ঋণ নিয়ন্ত্রণ করে তা আমরা বক্সে দেখেছি, দুইটা পদ্ধতি, তাই না? কি পদ্ধতি? যে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। তাহলে আমরা প্রথম যাব সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, ব্যাংক হার নীতি। তো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলতে বোঝায় ঋণের ব্যবহারকে বিবেচনা না করে সংখ্যাত্মক পরিবর্তনের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা হলে তাকে সংখ্যাত্মক পদ্ধতি বলে জ্ঞানমূলক আসতে পারে। হ্যাঁ, যেমন ধরেন ব্যাংক হার নীতি। ব্যাংক হারটা কি? ব্যাংক হার হচ্ছে একটা সুদের হার বলা হয়। প্রতিটি ব্যাংকের একটা কেন্দ্রীয় ব্যাংক একটা নির্দিষ্ট সুদের হার বেঁধে দেয়, হ্যাঁ, যে এই পরিমাণ সুদে আপনারা ঋণ দিবেন। এখন ব্যাংক হার নীতি বলতে বোঝায় যে আপনার যদি কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে দেয় তখন জনগণ কী করে? ঋণ নিয়ে থাকে। আবার যখন সুদের হার বাড়িয়ে দেয় তখন মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়ে। ধরেন আপনার যদি কেন্দ্রীয় ব্যাংক 5% সুদে ঋণ দেওয়ার কথা ভাবে, তো শতকরা 5 টাকা, 1,05,000 টাকা, 1 কোটিতে মাত্র 5 লক্ষ টাকা সুদ আসবে, বার্ষিক সুদ। তো এখন সেই ক্ষেত্রে জনগণ প্রচুর ঋণ নেবে। কিন্তু যদি সেটা বাড়িয়ে দেয়, 10% করে দেয়, তাহলে কিছুটা হলেও ঋণ নিয়ন্ত্রণ হবে। যদি আরও বাড়িয়ে দেয় তাহলে ঋণ নিয়ন্ত্রণ হবে। আরেকটা বিষয় হচ্ছে যে সঞ্চয়ের কথা বলা হয়। বিভিন্ন ব্যাংকে সঞ্চয়ের সময় যখন যদি সুদের হারটা কোনো ব্যাংক বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনার কি হবে? যে আপনার তখন জনগণ সঞ্চয়ের প্রতি আগ্রহ বাড়বে। যদি শতকরা 12% বা 13% বা 15% মুনাফা দেওয়া হয়, 1 লক্ষ টাকা রাখলে বছরে 15,000 টাকা সুদ পাবে, ইন্টারেস্ট পাবে জনগণ। অথবা 1 কোটি টাকা রাখলে 15 লক্ষ টাকা পাবে, তখন জনগণ কী করবে? সঞ্চয় প্রতি আগ্রহ হবে। তখন জনগণের কাছ থেকে অর্থ চলে আসবে ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে। তখন আপনার সেই হার যে পরিবর্তন, যে উঠানামা সুদের হার, ব্যাংক হার বলতে বোঝায় সুদের হার। এই সুদের হার যখন উঠানামা করে তখন আপনার ঋণ নিয়ন্ত্রণ হয়। সুদের হার বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে? ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আপনারা 104 পৃষ্ঠায় দেখবেন ব্যাংক হার যদি বৃদ্ধি পায়, বাণিজ্যিক ব্যাংকে ঋণের ব্যয় বৃদ্ধি পায়, তখন গ্রাহকের মধ্যে, আমি যেই কথাটা বলেছি, আমি তো বলেছি আমার নিজের ভাষায়, এখন আপনাদের একটা বক্স দেওয়া আছে দেখবেন আপনাদের বইতে, ওখানে দেখতে পাবেন 104 পৃষ্ঠায় যে বাণিজ্যিক ব্যাংক হার বৃদ্ধি বলতেছে, ব্যাংক হার বৃদ্ধি। 104 পৃষ্ঠায় চলে যান আপনারা। ব্যাংক হার মানে ব্যাংকের সুদের হার যদি বাড়িয়ে দেয়, বাণিজ্যিক ব্যাংকের ঋণের ব্যয় বৃদ্ধি পায়, তখন গ্রাহকের মধ্যে ঋণ গ্রহণের অনীহা সৃষ্টি হয়, মুদ্রা বাজার ঋণের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ বাজারে ঋণ কম থাকে তখন। এবার আসেন আমি যেটা বলতেছি, যে ব্যাংক যদি হার হ্রাস করে, অর্থাৎ সুদের হার যদি কমিয়ে ফেলে, বাণিজ্যিক ব্যাংকের ঋণের কী হয়? ব্যয় হ্রাস হয়। গ্রাহকের মধ্যে কী হয়? ঋণ গ্রহণের উৎসাহ বৃদ্ধি পায়। মুদ্রা বাজার ঋণের পরিমাণও বৃদ্ধি পায়। এবার আমরা যাব খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার পদ্ধতিতে সরকারি সিকিউরিটিজ যেমন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কারণ ওগুলোর মধ্যে সুদের হার একটু বেশি থাকে। তখন জনগণ কী করে? অনেকে ঋণ নিলেও সেই ঋণের টাকা ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার চেষ্টা করে। যদি মুদ্রা বাজারে ঋণের পরিমাণ বেড়ে যায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি সিকিউরিটি বিক্রয় করে। কি বলে যে যদি মুদ্রা বাজারে ঋণের পরিমাণ বেড়ে যায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি সিকিউরিটি বিক্রয় করে। সরকারি সিকিউরিটি শেয়ারের মতো ঋণপত্র, বন্ড, ট্রেজারি বিল এগুলো। ফলে বাজারে অর্থের পরিমাণ হ্রাস পায়। আবার মুদ্রা বাজারে অর্থের পরিমাণ হ্রাস পেলে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের বেসরকারি বন্ড, শেয়ার, বিল ইত্যাদি বিক্রয় করে থাকে। এতে করে বাজারের অর্থ বা ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। হ্যাঁ, আপনার খোলা বাজার নীতিরও একটা বক্স দেওয়া আছে, দেখবেন 104 পৃষ্ঠায়, ওই বক্স পড়লেই বুঝে যাবেন। ঠিক আছে, এবার হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। অনেক সময় জমার হার বলতে বোঝায় যারা সঞ্চয় করে, হ্যাঁ, নগদ সংরক্ষণ বা জমার অনুপাত, সিআরআর, যেটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও, নগদ সংরক্ষণ বা জমার অনুপাত। এটা হচ্ছে আপনার কোনো একটা ব্যাংক যদি খুলতে যায় বা কোনো কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে বা তালিকা তফসিলভুক্ত ব্যাংক হতে গেলে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে তারপরে ব্যাংক খুলতে হবে। আপনি যদি ব্যাংক খুলতে চান বা আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলে যদি ব্যাংক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান খুলতে চান, প্রথম শর্ত হচ্ছে আপনার কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃতি লাগবে এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ কী করতে হবে? কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ রিজার্ভ রেশিও থাকে, অর্থাৎ সঞ্চয় নগদ সংরক্ষণ বা জমার অনুপাত থাকে, সেইটা জমা রেখে কেন্দ্রীয় ব্যাংকে আপনি কী করতে পারবেন? নতুন ব্যাংক খুলতে পারবেন।
প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকে কোনো দেশের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সেই তালিকাভুক্ত ব্যাংকের চলতি দায় ও স্থায়ী দায়ের বিপক্ষে নির্দিষ্ট অর্থের নগদ অর্থ জমা রাখতে হয়, যা বাধ্যতামূলক। আগে এক সময় ছিল 400 কোটি টাকা জমা রাখলে ব্যাংক খোলা যেত, তবে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক সেটা থেকে নেমে এসেছে আস্তে আস্তে কমতে কমতে। এখন কত আছে আমার এক্স্যাক্টলি বর্তমানে ধারণা নেই, তো আমি নেক্সট ক্লাসে জানিয়ে দেবো। হ্যাঁ, তো যাই হোক, একই নগদ সংরক্ষণ বা অনুপাত বা সিআরআর বলে, ক্যাশ রিজার্ভ রেশিও বলে। প্রতিটি ব্যাংকের প্রধান দায় হচ্ছে আমানত হিসেবে সংগৃহীত অর্থ সঞ্চয়, এই অর্থাৎ যা একটি নির্দিষ্ট সময় পর প্রদান করতে হবে। বুঝতে পেরেছেন? সঞ্চয়কে দুই ভাগে ভাগ করা যায়। আমরা জানি একটা চলতি আমানত যা চাইবা মাত্র প্রদান করতে, আর একটা স্থায়ী আমানত অর্থাৎ নির্দিষ্ট সময় পর প্রদান করতে হয়। ঠিক আছে, তাহলে এই হলো নগদ জমার হার নীতি। এর মধ্যে বিধিবদ্ধ তারল্য অনুপাত আছে, যেটা নির্দিষ্ট সুনির্দিষ্ট, যেটা বলা হয় বিধিবদ্ধ তারল্য অনুপাত। বিধিবদ্ধ তারল্য অনুপাত প্রতিটি তালিকাভুক্ত ব্যাংক তার দায়ের বিপরীতে নিজের কাছে নগদ অর্থ, স্বর্ণ বা অনুমোদিত কী করে যে সিকিউরিটি জমা রাখতে হয়, এটি অবশ্যই বজায় রাখতে হয় এবং বাধ্যতামূলকভাবে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে এগুলো অনুসরণ করতে হয়। তো একই বিধিবদ্ধ তারল্য অনুপাত বা এসএলআর বলা হয়, অর্থাৎ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, স্ট্যাটুটরি বিধিবদ্ধ তারল্য অনুপাত। এই অনুপাতে এবং সার্কুলার অনুযায়ী, সর্বশেষ সার্কুলার অনুযায়ী, হ্যাঁ আমি পেয়েছি 13%। কী করতে হয়? 13% বিধিবদ্ধ তারল্য অনুপাত নির্দিষ্ট হারে রাখতে হয়। আর আমরা যেটা সিআরআর বলেছি 4%, সর্বশেষ সার্কুলার অনুযায়ী নগদ জমার অনুপাত 4%। বইতেই আছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। আগে অনেক টাকা জমা রাখতে হতো, বর্তমানে সর্বশেষ সার্কুলার অনুযায়ী নগদ জমার অনুপাত 4% রাখতে হবে। যদি আপনার 1 কোটি টাকা থাকে, 4 লক্ষ টাকা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে জমা রাখতে হবে। যদি আপনার 100 কোটি টাকা থাকে, তাহলে আপনার কী করতে হবে? 4 কোটি টাকা জমা রাখতে হবে। যদি আপনার 1000 কোটি থাকে, তাহলে আপনাকে 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে জমা রাখতে হবে। এটাকে বলা হয় জমার হার, নগদ। তো যাই হোক, আরেকটা আছে এসএলআরের উপাদান, যেটা বলা হয় এসএলআর, আমরা যেটা বললাম স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, সেটার হচ্ছে নগদ অর্থ জমা রাখতে হবে, স্বর্ণ জমা রাখতে হবে, প্রতিদিনের অতিরিক্ত নগদ মজুদ অর্থাৎ দৈনিক কেন্দ্রীয় ব্যাংকে জমাকৃত নগদ সংরক্ষণের অতিরিক্ত অংশ, এগুলো রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কোনো এজেন্টের সাথে পরিচালিত কোনো নগদ অর্থের জের রাখতে হবে, অনুমোদিত সিকিউরিটিজ অর্থাৎ সরকারি বিল বা সরকারি বন্ড ইত্যাদি। বুঝতে পেরেছেন? তো এই হইল আপনার ব্যাংক সাধারণ খোলা বাজার নীতি এবং আমাদের জমার হার পরিবর্তন নীতি। এটা সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি এগুলো। আপনার এবার আমরা চলে যাব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, যেটা সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি ছিল। এখন আমরা যাব দ্বিতীয় পদ্ধতিতে, গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিতে। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে প্রথমে আছে ঋণের বরাদ্দকরণ নীতি। যখন ঋণ নিয়ন্ত্রণ করা হয় কোনো বিশেষ উদ্দেশ্যে, যেটা আমি বলতেছি ঋণের বরাদ্দকরণ নীতি, এর মধ্যে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি বলতে কী বোঝায়? যখন ঋণ নিয়ন্ত্রণ করা হয় কোনো বিশেষ উদ্দেশ্যে বা অর্থনীতির কোনো বিশেষ কার্যক্রমের জন্য, তখন তাকে গুণগত ঋণ বা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। ঋণের বরাদ্দকরণ নীতি বলতে কী বোঝায়? আপনার ঋণের বরাদ্দকরণ নীতি হচ্ছে যে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে অর্থনৈতিক কোনো বিশেষ ক্ষেত্রে ঋণদানে উৎসাহিত করে, আবার কিছু কিছু ক্ষেত্রে ঋণদানে বাধানিষেধ আরোপ করে। বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকসমূহ আমদানি বাণিজ্যে ঋণদানকে নিরুৎসাহিত করে এবং রপ্তানি বাণিজ্যে কী করে উৎসাহিত করা হচ্ছে, যেমন কৃষি, মাশরুম, চিংড়ি শিল্পে ঋণদানকে উৎসাহিত করা হয়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ খাত ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসেন প্রান্তিক হার পরিবর্তন। প্রান্তিক হার পরিবর্তন নীতি, যেটাকে বলা হয় আপনার গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। আপনাদের এই যে একটা ক্লাস হচ্ছে, এই ক্লাসটা যদি এখানে কেটে যায় 24-25 মিনিটে, কারণ আমি তো এটা মোবাইলে রেকর্ডিং করছি, তো যাই হোক স্ক্রিন রেকর্ডার দিয়ে যদি এটা 2টা পার্ট হয়ে যায়, পরের পার্টটা আপনারা দেখে নেবেন। অলরেডি আপনাদের 24 মিনিটস ওভার। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেখানে ঋণের বরাদ্দকরণ নীতি বলতে কী বোঝায় সেটা আমি বুঝাইলাম, যে ঋণ উৎসাহিত করে কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে কী করা হয়, ঋণ নিরুৎসাহিত করে। তো যাই হোক, পরবর্তী হচ্ছে প্রান্তিক হার পরিবর্তন। প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকে জামানতের বিপরীতে ঋণ প্রদান করার সময় একটি মার্জিন রাখতে হয়, যেটাকে আপনার কন্ট্রিবিউশন মার্জিন বলে, বা এটাকে বলা হয় আপনার কম্পেনসেটিং ব্যালেন্স।
নির্দিষ্ট পরিমাণ অর্থ রেখে দেওয়া হয়। 1 কোটি টাকা ঋণ নিলে ধরেন 20% কম্পেনসেটিং ব্যালেন্স রেখে দিবে, 80 লাখ টাকা যে ঋণ নিবে তাকে দিবে, আর বাকি 20 লাখ টাকা জমা রাখবে ব্যাংকের মধ্যে। অর্থাৎ তারপরে আরেকটা হচ্ছে জামানতের থেকে, যেমন ধরেন কেউ যদি জামানত রাখে, হ্যাঁ, যেমন ধরেন আপনার 1 কোটি টাকার সম্পত্তি জমা রাখছেন, আপনি 80 লাখ টাকা ঋণ নিতে পারবেন, হ্যাঁ, এরকম আর কি, বা 90 লক্ষ টাকা, বা 85% শতকরা এটার একটা রেট থাকে, 15% মিনিমাম মার্জিন রাখতে হবে। অর্থাৎ আপনি 1 কোটি টাকা যদি আপনার সম্পত্তির জামানত জমা রাখেন, তাহলে আপনাকে 85 লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ দিবে। এটাকে বলা হয় আপনার প্রান্তিক হার পরিবর্তন। হ্যাঁ, এই হলো কাহিনী। অর্থাৎ প্রান্তিক বলতে লাস্টে যে 15%, 100%-এ 15%, সেটাকে প্রান্তিক বলা হয়। মার্জিন রিকোয়ারমেন্ট, প্রান্তিক হার যদি বৃদ্ধি করে কম পরিমাণ ঋণ অনুমোদন হয়, মুদ্রাবাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। প্রান্তিক হার যদি হ্রাস হয় তাহলে বেশি পরিমাণ ঋণ অনুমোদন পায়। অর্থাৎ যদি প্রান্তিক হার ধরেন সে আপনি 1 কোটি টাকার সম্পত্তি জমা দিয়ে 95 লক্ষ টাকা যদি পান, আপনি জামানত রেখে 1 কোটি টাকার সম্পত্তি, তাহলে যে কেউ ঋণ নিবে, কারণ 5 লক্ষ টাকা যদি লসও হয়, সে যদি ওই প্রতিষ্ঠান থেকে 5% যে বিষয়টা, 5% লসে অনেকে দেখা যায় যে ঋণ খেলাপি হয়, অনেক সমস্যা হয় তখন। তো যাই হোক, এটা হচ্ছে আপনার প্রান্তিক হার পরিবর্তন হলে কি হয়, যে কমে গেলে প্রান্তিক যে হারটা সর্বশেষ যদি 5%-এ নেমে আসে, তাহলে 100%-এর মধ্যে সর্বশেষ 5% যদি কমে আসে, তাহলে কী হবে, ঋণের পরিমাণ বেড়ে যাবে। যদি এটা বাড়িয়ে 15%, 20% করা হয়, তাহলে দেখা যাবে কমে যাবে। কিন্তু এই জায়গায় আপনাদের বইতে বা কেন্দ্রীয় ব্যাংকের যে নিয়ম হচ্ছে 15% রাখতে হবে। এটাকে বলা হয় প্রান্তিক হার পরিবর্তন। এবার আসেন ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ। খেয়াল করেন, ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ বলতে যে বোঝায়, যেমন ধরেন কার লোন দেওয়া হয়, হাউস লোন দেওয়া হয়, টিভির লোন দেওয়া হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার ওয়াশিং মেশিন টেশিন বা অর্থাৎ পরিবারের জন্য বা ঘরের জন্য যদি কোনো ফার্নিচার করতে যায়, সেই ক্ষেত্রে ঋণ দেওয়া হয়। বিবাহ ঋণও দেওয়া হয়, বর্তমানে আপনারা জানেন বিয়ে করতে গেলেও ঋণ পাওয়া যায়। তো যাই হোক, এখন যে ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ যেটা বলি আমরা, অর্থাৎ মানুষ যে ভোগ করে, এখন যদি ঋণের পরিমাণ অর্থাৎ সুদের হার কমিয়ে দেওয়া হয় কার লোনের ক্ষেত্রে, তখন জনজনাতি গাড়ি কিনবে, রাস্তায় আর বের হওয়া যাবে না। এই জন্য ভোগ্যপণ্য নিয়ন্ত্রণ হয় এইভাবে। বুঝতে পেরেছেন? ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ বলতে ভোগ্যপণ্য জনগণের কাছে ঋণের মাধ্যমে বিক্রয় করাকে বোঝায়। যেমন ধরেন কিছু আছে কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে, বা কিছু আপনার অ্যাক্সেসরিজ বা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বা আপনার সেবা জাতীয় পণ্য বা আপনার ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রে কিস্তিতে বিভিন্ন ঋণের মাধ্যমে কিনতে পারে, ক্রয় করতে পারে। ওই ধরনের প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করলেই আপনার কি করে, যে মানুষ ভোগ্যপণ্য ঋণ নিয়ন্ত্রণ হয়। হ্যাঁ, যদি কিস্তির হার বাড়িয়ে দেয় বা কম সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে, তখন মানুষ ভোগ্যপণ্যের জন্য ঋণ নেয় না, তখন কমে যায় আর কি। নৈতিক প্ররোচনা হচ্ছে কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে নৈতিক উৎসাহ দেয় বা অনুরোধ করে থাকে, যাতে তারা নিজেদের এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে না জড়ায় যা দেশের জন্য ক্ষতিকারক। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকে নিয়মিত পরামর্শ দিক নির্দেশনা দেওয়া যেতে পারে, তারা ঋণদানের নীতি যথাযথভাবে অনুসরণ করে থাকে। পরবর্তী প্রচার পদ্ধতি বা প্রচার নীতি বা পাবলিসিটি। কেন্দ্রীয় ব্যাংক তার পলিসিগুলো সম্পূর্ণ তথ্য বাণিজ্যিক ব্যাংকের সম্পদ ও দায়, ঋণ এবং ব্যবসায়িক পরিস্থিতির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করতে পারে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের সাথে সাথে সাধারণ জনগণ দেশের অর্থের চাহিদা সম্পর্কে জানতে পারবে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সম্পর্কে সব কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে, যাতে সাধারণ জনগণ বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং ভবিষ্যৎ ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে পারে। এবার আসেন প্রত্যক্ষ ব্যবস্থা বা ডিরেক্ট অ্যাকশন, যেটা বোঝানো হয় যে এইভাবে কিভাবে আবার আপনার ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হুমকি দিতে পারে। তো আপনারা কোনো দিন উল্টাপাল্টা খাতে আপনারা কি করবেন না, ঋণ দিবেন না। যেমন ধরেন প্রত্যক্ষ ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের সর্বশেষ কৌশল। এর মাধ্যমে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অনুসরণ করে না, তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক দোষী ব্যাংকের বিরুদ্ধে যে সকল ব্যবস্থা নেয় নর্মালি, সেটা হচ্ছে 1 নম্বর, কেন্দ্রীয় ব্যাংক সরাসরি হুমকি দিতে পারে, জরিমানা ধার্য করতে পারে ওই ব্যাংকের যে তফসিলভুক্ত ব্যাংক, ঋণ প্রদানে অস্বীকৃতি জানাতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংক। তখন যদি অন্য শাখা ব্যাংকের নিকট বা অন্য ব্যাংকের নিকট আপনার কি থাকে, যে আপনার অর্থের প্রয়োজন হয়, ঋণ নিয়ে থাকে, সেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বশেষ ঋণ নিয়ে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদানে ওই সকল ব্যাংকে অস্বীকার জানাতে পারে।
এবার বিল বাট্টাকরণ অস্বীকৃতি জানাতে পারে। বিভিন্ন ব্যাংক বিলের বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ডিল করে থাকে, হ্যাঁ, সেই বিলেরগুলো আপনার যে স্বীকৃতি থাকে সেই স্বীকৃতিগুলো বিল বাট্টাকরণে অস্বীকৃতি জানাতে পারে, অতিরিক্ত রিজার্ভ সংরক্ষণের নির্দেশ দিতে পারে। ঠিক আছে, এই হইল আপনার কি, যে এইভাবে আপনার ঋণ নিয়ন্ত্রণ করা হয় প্রত্যক্ষ ব্যবস্থায়। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে আলোচনায় শিখলাম আমাদের দুইটা পদ্ধতি, সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার নীতি, ঋণ বরাদ্দকরণ নীতি, প্রান্তিক হার পরিবর্তন, ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ, নৈতিক প্ররোচনা, প্রচার পদ্ধতি, প্রত্যক্ষ ব্যবস্থা, গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে এই 6টাই আছে। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, আপনারা অবশ্যই আপনাদের রোল নাম্বার এবং কারণ এগুলো সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করব আমি জানেন? এটা সাবমিট করব উপজেলা শিক্ষা অফিসে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, হ্যাঁ, ওখানে একটা অ্যাপস আছে। তো সুতরাং আপনারা সবাই যারা যারা ক্লাস করবেন, আমার আজকের ক্লাসটি করেছেন, তাদের রোল নাম্বার অবশ্যই রোল নাম্বারটা আপনার কমেন্ট বক্সে লিখবেন, তাহলে বুঝে যাব কতজন আপনারা আমার ক্লাসটা সিন করেছেন। তো অবশ্যই আপনারা কি করবেন, হ্যাঁ, এই ক্লাসের যে টপিকসগুলো ছিল আজকের আলোচ্য বিষয় এগুলোই SW থাকবে আপনারা করে এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নোট ইস্যু বা ইস্যুর পদ্ধতি, 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। বুঝতে পেরেছেন? তাহলে এই পদ্ধতিতে একটা কেন্দ্রীয় ব্যাংক তারা নোট ইস্যু করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আজকে আমরা শিখলাম কিভাবে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে, ইস্যুর পদ্ধতি, আবার কিভাবে ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, সেটা আমরাও শিখলাম আজকের মধ্যে। ঠিক আছে, তো আজকে সবাই এই পর্যন্তই রাখতে যাচ্ছে। আজকে সবাই যে ক্লাসটি করলেন সেই ক্লাসের SW2 করে আপনারা কমেন্ট বক্সে অথবা আমার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে পারেন। তো আজকে এই দুইটা ক্লাস অর্থাৎ দুইটা টপিকসই আপনাদের SW থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।